দেখেন, আমরা শুরু করি আজকে। গতদিন আমরা পিএম বুক গাইড যেটা ছিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, সেটা নিয়ে আমরা ডিটেলস কথা বলেছি এবং একটা ডায়াগ্রামও দেখেছিলাম। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, আপনারা আশা করছি ওটা পরে দেখেছেন। যদি আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে তাহলে আমাকে একটু বলতে পারেন, যে কোনো ধরনের কোয়েরি যদি থেকে থাকে। পুরো বই তো আসলে পড়া সম্ভব না, যে ডায়াগ্রামটা দিয়েছিলাম সেই ডায়াগ্রাম থেকে যদি আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে আমার সাথে শেয়ার করলে আমি চেষ্টা করব সেখান থেকে আপনাদের সলভ করানোর জন্য। আচ্ছা, কোনো কোয়েরি আপনাদের? স্যার, এক্সামের টাইমটা একটু মোটামুটি ফিক্সড বা একটা এস্টিমেট টাইম করে দিলে মনে হয় ভালো হতো। এক্সামের টাইম আমরা 3টা দিই। ঠিক আছে স্যার। ঠিক আছে, একবার এক্স্যাক্টলি 3টায় শুরু করবো এক্সাম। একটু তাহলে গ্রুপে পোস্ট দিয়ে দেন যে এক্সামটা হচ্ছে 2 ব্যাচ থেকেই, একটু গ্রুপে পোস্ট দেন যে এক্সাম 3টায় শুরু হবে। ঠিক আছে, 2 ব্যাচের সিআর যদি থেকে থাকেন তাহলে গ্রুপে পোস্ট দিয়ে দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, যদি না থেকে থাকেন তাহলে অন্য যে কেউ গ্রুপে একটু পোস্ট দিয়ে দেন, ব্যাচ 9 এবং ব্যাচ 10। ওকে। আচ্ছা, আপনাদের এই পিএম বুকের যে জিনিসগুলা গতদিন দেখালাম, যে কন্টেন্ট গুলা দেখালাম, সেটা নিয়ে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। নাই? ওকে, সম্ভবত নাই। দেখেন, আজকে আমাদের যে কোর্স মডিউল 1 যেটা ছিল সেটা সিলেবাসটা কিন্তু আমরা কমপ্লিট করেছি, গতদিন আপনাদেরকে সেটা দেখালাম। আহ আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। দেখেন, আমাদের হচ্ছে এখানে যে সিলেবাসটা ছিল মডিউলটা, সেই মডিউলটা আমরা শেষ করেছি, পুরোটাই শেষ করেছি। প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট লাইফ সাইকেলের ধরনগুলা, এবং এই যে জিনিসগুলো বাকি ছিল 1.3 থেকে 1.6 পর্যন্ত, সেগুলো শেষ করেছি। তার সাথে আমাদের স্ক্রাম ফ্রেমওয়ার্ক এগুলা নিয়েও কথাবার্তা বলেছি, অ্যাজাইল টেকনিক নিয়েও কথাবার্তা বলেছি। এটা আমাদের কমপ্লিট। হ্যাঁ, এবং এই মডিউলটা আসলে ধরন যেটা, সেটা হচ্ছে সবকিছু পড়ানোর সুযোগ নেই, যেগুলো আর না পড়ালে না, যেগুলো কনসেপ্ট ক্লিয়ার করা দরকার সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এতে উপকৃত হবেন। আর এইখানে একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, হাউ টু বিল্ড এ ক্যারিয়ার ইন এআই। এইটা একটা সিম্পল গাইড। দেখেন, হাউ টু বিল্ড ইউর ক্যারিয়ার ইন এআই, আপনি এআই দিয়ে কিভাবে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারেন। এই ধরনের বইগুলো পাওয়াটা একটু কঠিন রিসেন্টলি। আমি এটা খুব যে রিসেন্ট তা না, ইনি হচ্ছেন আপনার সিইও deeplearning.ai এর। তো উনি মোটামুটি ভাবে যে প্রায় 40 পেজের মতো একটা বই উনি লিখেছেন, যেটাতে আমার মনে হয়েছে যে এইটা হয়তো কিছুটা আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করতে পারে। হুম। তো এইখানকার জিনিসগুলো আমি একটু আপনাদের ধারণা দিব। আমার মনে হয় প্রথমে আপনারা একটু দেখেন, জাস্ট সিম্পল জিনিস আছে কিছু, যে কিভাবে কি হতে পারে, তারপরে আমি একটু আলোচনা করে এই টপিকটা শেষ করে পরীক্ষাটা নেব। ঠিক আছে। এখানে কয়েকটা চ্যাপ্টার আছে, খুব সিম্পল। একটু কন্টেন্ট গুলো দেখবেন, ক্যারিয়ার গ্রোথ কিভাবে হতে পারে, টেকনিক্যাল স্কিল কিভাবে আর্ন করবেন, আপনি কিভাবে এআই রিলেটেড জব গুলো সার্চ করবেন, আপনি কিভাবে প্রজেক্ট গুলাকে কমপ্লিট করবেন, ঠিক আছে, আপনি কিভাবে আপনার পোর্টফোলিও ম্যানেজ করবেন, এই জিনিসগুলো আছে। আপনি একটু দেখেন, আপনারা, আমি একটু দিয়ে দিচ্ছি খুব সিম্পল ওয়েতে, টেকনিক্যালি লেখা আছে। আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি, এটা দেখেন, তারপরে 15 মিনিট পরে আপনাদের সাথে আলোচনা করবো এটা নিয়ে। এটা সিলেবাসের মধ্যে নাই, কিন্তু আমার মনে হয় যেহেতু কন্টেন্ট শেষ হয়ে গেছে, আমার মনে হয় দেখানো যেতে পারে। ব্যাচ 9 এবং ব্যাচ 10 আপনাদের ক্লাসরুমে চলে যাচ্ছে। ব্যাচ 9-এ দিয়ে দিলাম, এরপরে ব্যাচ 10।
দেখেন, ব্যাচ 9 ব্যাচ 10 দুই ব্যাচেই আমি দিয়ে দিয়েছি। একটু কেয়ারফুলি দেখেন। 15 মিনিট সময় আপনাদের। এখন 2টা 16 বাজে, জাস্ট 2টা 30-এ আমি আপনাদের সাথে কথা বলবো। একটু দেখে নেন, তাহলে আমার জন্য একটু বলতে সুবিধা হবে। এটা যে একবার ডিটেলস বলতে হবে তা না, তবে আমার মনে হয় এই গাইডলাইনটা সাথে রাখলে একটু সুবিধা হবে আপনাদের পুরো কোর্স গুলো করতে। ওকে, থ্যাংক ইউ। আপনারা আপনাদের মধ্যে ব্যাচ 10-এর যে কেউ একজন একটু গ্রুপে মেসেজ দিয়ে দেন যে হচ্ছে পরীক্ষাটা 3টার সময় শুরু হবে। ব্যাচ 10-এ কোনো মেসেজ যায় নাই। ব্যাচ 10-এর কি শেয়ার আছেন? নাই? ব্যাচ 10-এর কে আছেন এখানে? অনেকেই আছেন তো। স্যার আমি ব্যাচ 10 আছি। একটু শেয়ার দেন। একটু গ্রুপে লিখে দিয়েন যে আজকে জাস্ট 3টায়, এক্স্যাক্টলি 3টায় মডিউল 1-এর এক্সামটা হবে। ওকে, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।
হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন স্যার আমাকে? শুনতে পাচ্ছি, স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে কি পাচ্ছি। দেখেছেন? কিছুটা কি দেখেছেন? জি স্যার। কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। সহজ, যথেষ্ট সহজভাবে লিখেছেন উনি। আমি একটু ব্রিফ করে দিই। এটা একটু ডিপ লার্নিং ডট এআই, এটা বেশ বড় অর্গানাইজেশন। হুম, এআই, সরি। এই যে এইটা, এই অর্গানাইজেশনের সিইও উনি লিখছেন আর কি। খারাপ লেখেন নাই। খুব যে ভালোভাবে এটা ইয়ে করা আছে সেটাও না, তবে মোটামুটি ভাবে একটা গাইডলাইন আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে যে টার্মটা লেখা আছে, এআই ইজ দ্য নিউ ইলেকট্রিসিটি, ইট উইল ট্রান্সফর্ম অ্যান্ড ইমপ্রুভ অল এরিয়াজ অফ হিউম্যান লাইফ। আসলে ওয়ার্ল্ডের এমন কোনো জিনিস নাই, বা এমন কোনো জায়গা নাই যে এআই আসলে সেটাকে ইমপ্রুভ বা ট্রান্সফর্ম করবে না। তো এটার মিনিং হচ্ছে যে আসলে আমাদেরকে, আমরা যে কাজগুলো সাধারণত করি সেই কাজগুলার মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসতে হবে এআই ইউজ করে, তা না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো এবং আমাদের আপডেট হওয়া দরকার। না হলে আমরা তো পিছিয়ে পড়বোই, তার সাথে আমাদের একটা অপরচুনিটি খুলছে, থ্রেট হচ্ছে এটা, যে যদি আমরা এআই নিয়ে আপডেট না হই তাহলে আমাদের কারেন্ট অবস্থান কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। তার সাথে অপরচুনিটি যেটা আছে, যেখানে থ্রেট থাকে সেখানে অপরচুনিটি থাকে, যে আমরা যদি এই টপিকে বেশ ভালোভাবে আগাইতে পারি তাহলে আমাদের জন্য নতুন অপরচুনিটি তৈরি হবে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। তো এখানে উনি যে জিনিসগুলো মোটামুটি বলার চেষ্টা করেছেন, আমি কিছুটা ধারণা দিই একটু। চ্যাপ্টার 1, 3 স্টেপস অফ ক্যারিয়ার গ্রোথ। ক্যারিয়ার গ্রোথের জন্য যে 3টা স্টেপের কথা বলছেন, দেখেন 1 নম্বর হচ্ছে লার্নিং, 2 নম্বর হচ্ছে প্রজেক্ট, 3 নম্বর হচ্ছে জব। জব মানে হচ্ছে আপনি চাকরি করতে হবে, নট নেসেসারি, আপনি বিজনেসও করতে পারেন। জব মানে হচ্ছে কাজ। ওকে, তো ওই সেন্সে চিন্তা করতে হবে। আপনি প্রথমে শিখবেন, তারপরে প্রজেক্ট করবেন, যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি। এই যে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা কেন করলাম, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট করার কারণ হচ্ছে আমরা অনেক কিছুই জানি, কিন্তু এই জানাটাকে আসলে কিভাবে ইউজ করবো আমাদের রিয়েল লাইফে সেটা কিন্তু আমরা আসলে জানি না। যেটা প্রজেক্ট ম্যানেজ করলে আপনার আইডিয়া গুলা ক্লিয়ার হবে। এবং এই লার্নিং করার সময়ও আমরা কি উদ্দেশ্যে কি লার্ন করছি সেটা যদি আমাদের প্রজেক্টের মধ্যে কোনো কিছু থাকে, আমাদের যদি গোল থাকে, আমাদের যদি টার্গেট থাকে, তাহলে সেটা কিন্তু সুবিধা হয়। তো লার্নিংটা যেন প্রজেক্ট রিলেটেড হয়। আলটিমেটলি আরো যদি আমি স্পেসিফাই করি যে আমি আসলে আমাকে কোথায় দেখতে চাই, এখানে এটা হচ্ছে আমার গোল, আমি কি করতে চাই। তো এই গোলকে ফুলফিল করার জন্য কি কি ধরনের প্রজেক্ট করা দরকার, তার জন্য কি কি লার্ন করা দরকার সেটা করতে হবে। আমরা কিন্তু উল্টা প্রসেসে আছি। আমরা কিন্তু গোটা আমাদের লার্নিং যে সিস্টেম, এই সিস্টেম কিন্তু এভাবে চলে। আমার মতে এই সিস্টেমটা রিভার্স হওয়া উচিত। আপনি যদি এভাবে চালান, হবে না তা না, হচ্ছে তো, কিন্তু আপনি লার্ন করার সময় আননেসেসারি এত জিনিস শিখবেন যেটা আপনার এই জবে রিফ্লেকশন ফেলবে না। আপনি আজ পর্যন্ত যা শিখেছেন, হয়তো 30 বছরে আপনি যা শিখেছেন তার হয়তো 20% এই জবে ইউজ করতে পারছেন, বাকি 80% কিন্তু ইউজ হচ্ছে না। কিন্তু যদি আপনি ঠিক রিভার্স ওয়েতে কাজটা করতেন তাহলে কিন্তু 100 এর মতো হয়তো উল্টা হতো। আপনি হয়তো 80 ইউজ করতে পারতেন, 20 মিস ইউজ হইতো, এখন কিন্তু রিভার্স হচ্ছে। তো আগে এইটা ডিটারমাইন করা দরকার যে আমি আমাকে কোথায় দেখতে চাই, সে অনুসারে আমি কি প্রজেক্ট করব সেটা আগে ঠিক করব, বা কি প্রজেক্ট করা দরকার সেই প্রজেক্ট বেসিসে লার্নিংটা করতে পারলে ভালো। তো উনি প্রথমেই কিন্তু এটা ফোকাস করেছেন, একটু খেয়াল করবেন। ঠিক আছে? তো এখন আপনি বলতে পারেন যে স্যার আমি কি করবো, আমি তো নিজে জানি না। আসলে এই জানার দায়িত্ব যে সম্পূর্ণ আমাদের উপরে পড়ে তা কিন্তু বর্তায় না। এটা কিন্তু ন্যাশনাল লেভেলের জিনিস, এটা হয়তো গভর্নমেন্টের আসলে পলিসি মেকিং এর উপরে ডিপেন্ড করে। এখন যেহেতু ওই ধরনের পলিসি মেকিং আমরা ওই রকম ভাবে দেখতে পাচ্ছি না, তাহলে আমাদেরকে নিজেকে কিন্তু প্রিডিক্ট করতে হবে যে আমরা আসলে কি করতে চাই, কি দেখতে চাই। আমি যদি মনে করি যে আমি এই অবস্থায় যেতে চাই, তাহলে ওই জায়গায় কে আছে, তারা কি বলে, তারা কিভাবে গেছে, তারা কোন কোন কাজগুলা করে গেছে, সেই কাজগুলা করার জন্য কি কি ধরনের লার্নিং দরকার
সেই লার্নিং গুলো আমাদেরকে করতে হবে এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের এই জিনিসগুলো চেক করতে হবে। যেমন গতদিন আপনাদেরকে যেই কালার ডায়াগ্রামটা দেখালাম রিকার্ডো ভার্গাসের প্রজেক্ট পিএম বুক 6 এর, সেখানে কিন্তু একটা ডায়াগ্রাম দেওয়া ছিল যেটা হচ্ছে আমাদের ইনিশিয়েটিং, প্ল্যানিং। একজন হ্যান্ড রেজ করেছেন, একটু পরে বলি, হ্যাঁ। ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং, তারপরে হচ্ছে ক্লোজিং। তো আপনি যদি প্ল্যানিং করার সময় যে জিনিসগুলো ওখানে ছিল, যে স্কোপ ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এই ধরনের যদি একটা প্ল্যানিং করেন, আপনি করে দেখেন কাগজে কলমে, আপনি কত স্ট্রাকচার হইতে সামনে আগাবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের আইডিয়া গুলো কিন্তু খুব দরকার। ইভেন আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টও কিন্তু একটা প্রজেক্ট। সেই প্রজেক্ট গুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটার কথা মোটামুটি আমরা বলেছি। এবং এখানে যেটা বলা আছে যে আপনি এআই ক্যারিয়ার কিভাবে ডেভেলপ করবেন, যে 3টা স্টেপের কথা বলা আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। লার্নিং, প্রজেক্ট, জব। আমার মতে রিভার্স করাটা বেশি ভালো। বলেন কেমন হয়, একটু কোনো কোয়েরি করবেন? একজন হ্যান্ড রেজ করেছিলেন, কেউ কিছু বলবেন? ওকে, এখানে জিনিসগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখতে হবে, হ্যাঁ। দেখেন খুব ছোট ছোট চ্যাপ্টার, বেসিক জিনিসগুলো দেওয়া আছে। চ্যাপ্টার 2, লার্নিং টেকনিক্যাল স্কিল ফর এ প্রমিজিং এআই ক্যারিয়ার। আপনাকে টেকনিক্যাল স্কিল গুলা লার্ন করতে হবে। টেকনিক্যাল স্কিলের মধ্যে কি পড়ে? এআই এর ক্ষেত্রে, এআই এর ক্ষেত্রে আপনি কি ধরনের এআই এর কাজ করতে চান সেটা কিন্তু একটা ফ্যাক্ট, ঠিক আছে? তো এখানে টেকনিক্যাল স্কিলের মধ্যে আপনার ম্যাথমেটিক্যাল কোনো নলেজ গুলো লাগবে, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? তারপরে ডেটা প্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেশন, ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে? তারপরে আপনার এআই এর প্রোগ্রাম গুলা করার জন্য আপনি পাইথন বা আর এই ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন উইথ এআই লাইব্রেরি, ঠিক আছে? এইটা, এবং সবশেষে হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট উইথ এআই। এই টেকনিক্যাল স্কিল গুলো আপনার লাগবে জেনারেলি। এই স্কিল গুলো সাধারণত লাগে। লার্নিং টেকনিক্যাল স্কিল, এগুলা টেকনিক্যাল স্কিল। আপনার ম্যাথামেটিক্যাল নলেজ থাকতে হবে, খুব বেশি থাকতে হবে তা না। আপনার এইখানে ম্যাথামেটিক্স এর মধ্যে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, মোটামুটি এই দুটা যদি মোটামুটি বেসিক নিয়ে ফেলেন তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ। লিনিয়ার অ্যালজেব্রা মানে ম্যাট্রিক্স, ভেক্টর, এগুলা নিয়ে মূলত আলোচনা করতে হবে। খুব যে বেশি কিছু লাগে তাও না। তারপরে হচ্ছে ক্যালকুলাসের কিছু আইডিয়া লাগে। এই ম্যাথামেটিক্স এর এই আইডিয়া গুলো দরকার। স্ট্যাটিস্টিক্স এর জন্য আপনার স্ট্যাটিস্টিক্যাল বেশ কিছু টেকনিক আছে, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। এটা আমরা হয়তো স্ট্যাটিস্টিক্স এর একটা মডিউলও কিন্তু দেওয়া আছে আমাদের, হ্যাঁ। ওই মডিউল গুলো আমরা দেখবো। যেমন আমি একটু দেখাই এখানে আমাদের, এই যে ম্যাথ ইন ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স ইন ডেটা সায়েন্স, তারপরে যেটা আপনাদেরকে বললাম ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা অ্যানালাইসিস, এই যে ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স এর মধ্যে এগুলো চলে যাবে। ডেটা অ্যানালাইসিস এর জিনিসগুলো স্ট্যাটের মধ্যে চলে আসবে। তারপরে পাইথন বা আর আমরা পাইথন দিয়ে করাবো। এআই এর অনেকগুলো লাইব্রেরি আমরা দেখাবো। প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু আইডিয়া তো আপনাদেরকে দিলাম। মোটামুটি এগুলা হচ্ছে টেকনিক্যাল স্কিল। এই স্কিল গুলা আমরা দেখবো, ঠিক আছে? এই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য লাগবে। তো ইনি কি বলছেন একটু দেখি, এগুলো একটু দেখবেন, হ্যাঁ। আর ডিপ লার্নিং এর যে বিষয়টা, ডিপ লার্নিং কিন্তু আমরা দেখাবো, আমাদের মডিউলের মধ্যে আছে। তবে এটা কিন্তু একবারে রুটের না, এটা বেসিক থেকে মিডিয়াম লেভেল পর্যন্ত দেখাবো। কারণ আমাদের এই কোর্স কিন্তু ডিপ লার্নিং এর না, এখানে মেশিন লার্নিং এর কথা বলা আছে।
আমাদের এখানে 2 ধরনের অ্যালগরিদম নিয়ে আমরা চিন্তা করি। একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদম, আর একটা হচ্ছে ডিপ লার্নিং অ্যালগরিদম। তো ট্র্যাডিশনালটা ফুল দেখাবো, ডিপ লার্নিং এর মোটামুটি বেসিক থেকে মিডিয়াম লেভেল পর্যন্ত দেখাবো। এরপরে আমরা একটা কোর্স চিন্তা করছি, সেটা ডিপ লার্নিং, এআই অ্যান্ড ডিপ লার্নিং। ওইটা হয়তো মাস তিনেকের মধ্যে আমরা ওপেন করব, সেখানে ডিপ লার্নিং এর ফুল জিনিসপত্র থাকবে। ওকে। আর এখানে আমাদের কোর্সের মধ্যে আরো বেশ কিছু জিনিস, যেমন মাই স্কিল নিয়ে কথা বলা আছে, এই যে পাওয়ার, আপনার ডেটা রিপ্রেজেন্টেশনের জন্য মাই স্কিল, পাওয়ার বিআই, এগুলো নিয়ে কথা বলা আছে। ঠিক আছে, মোটামুটি ভাবে এখানে যে টেকনিক্যাল স্কিল গুলোর কথা বলা আছে আমরা কিন্তু কভার করব। ঠিক আছে, এখন কত দূর পর্যন্ত করব সেটা কিন্তু একটা ব্যাপার। হুম, এটা কিন্তু চিন্তার বিষয় আছে, আপনি কত দূর পর্যন্ত নিবেন। এখন ধরেন যে কেউ হচ্ছে, আপনি রিসার্চার হিসেবে কাজ করতে চাচ্ছেন এআই, রিসার্চার হিসেবে যদি এআই কাজ করতে চান, তাহলে আপনার কিন্তু ম্যাথের ডিপ আইডিয়া লাগবে, ম্যাথ এবং স্ট্যাটের, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স এর একেবারে ডিপ আইডিয়া লাগবে। হুম। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি হচ্ছে কোন কোম্পানিতে জব করতে চাচ্ছেন, মানে আপনি জব করার জন্য যদি করতে চান, ধরেন যে জবের জন্য আপনি হয়তো এআই দিয়ে আপনি ডেটা সায়েন্সের কাজগুলো করতে চাচ্ছেন, ডেটা অ্যানালিটিক্স এর কাজ করতে চাচ্ছেন, ডেটা অ্যানালিসিস এ যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এর ডিপ আইডিয়া লাগবে না, মোটামুটি ভাবে বেসিকটা জানলেই চলবে, বেসিক্স অফ ম্যাথ অ্যান্ড স্ট্যাট। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমি এর থেকেও সারফেস লেভেলে কাজ করব, তাও হতে পারে। এটা হলো একেবারে ডিপ লেভেল, এটা একটা। আরেকটা হচ্ছে যে এআই টুলস, এটা হলো একেবারে মানে কি বলবো, এটা একবারে সারফেস নলেজ লাগে। এই 3 ধরনের কাজ আপনি করতে পারেন। তো প্রথমটা হচ্ছে একেবারে ডিটেলস, রিসার্চার হিসেবে যারা কাজ করছে স্পেসিফিক কাজ করার জন্য, এটা হচ্ছে মিডিয়াম লেভেলের নলেজ লাগবে। আর এইটা হচ্ছে একেবারে সারফেস লেভেলের নলেজ, সাধারণত টুলস কিছু থাকে, সেই টুলস দিয়ে আপনি খুব কম জানলেও কাজগুলো করতে পারবেন। কিন্তু এখানে কিভাবে কাজ হচ্ছে, কি আউটপুট বের হচ্ছে, কেন বের হচ্ছে, আপনি কিছুই বুঝতে পারবেন না, এটা খুব মুশকিল। তো এটাতে করে আসলে বেশি দূর আগানো যাবে না। আর তৃতীয়টা যেটা রিসার্চার হিসেবে যেটার কথা বলছি, এইটা করার জন্য আসলে যারা সাধারণত একেবারে রিসার্চ ওরিয়েন্টেড হয়, তাদের জন্য আসলে এটা দরকার। যেমন কেউ হয়তো মাস্টার্স করছে, পিএইচডি করছে, বা কোনো কোম্পানিতেই কিন্তু এখন এখন কোম্পানিগুলোই কিন্তু পিএইচডি হোল্ডারকে নিয়োগ দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যেটা খুবই ভালো। বাংলাদেশে না, দেশের বাইরে বেশ বড় বড় কোম্পানিগুলো নিয়োগ দিচ্ছে, কারণ তারা রিসার্চ প্রসিডিউর গুলো জানে তাদের কোম্পানির জন্য কিছু রিসার্চার দরকার, তারা কোনো ডিপ নলেজ নিয়ে কাজ করতে চাচ্ছে, তখন কিন্তু এই ধরনের লোকগুলো দরকার। আর মেজরিটি দরকার হচ্ছে আসলে যেটা অ্যানালিটিক্স এর বেসিক, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স। তার সাথে কোম্পানির যে কাজগুলা, কোম্পানি তো সাধারণত ডেভেলপমেন্টের কাজগুলা করে। তো এইটার জন্য আসলে কি দরকার, আমাদের এই যে কোর্সটা আমরা ওপেন করেছি, সেটা কিন্তু এই মিডিয়াম ক্যাটাগরির জন্য মেইনলি। আপনি যে কোনো জায়গায় যে ফিল্ডে কাজ করেন না কেন, আপনি যেন এআই এবং এমএল দিয়ে আপনি যেই জায়গায় কাজ করছেন, সেই কাজটা যেন আরেকটু এনহ্যান্স ওয়েতে আপনি করতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। তো আমরা কিন্তু এই জিনিসটাকে ফোকাস করব। যদি আপনারা মনে করেন যে আমরা নিচের এটাকে ফোকাস করি না আসলে, ঠিক আছে, এটা আমাদের আওতার বাইরে, আমরা করি না এটা, এটা আপনি এমনি পারবেন এই নলেজ থাকলে। আর আমরা, যদি আপনি মনে করেন যে আপনি এখান থেকে উপরের দিকে কাজ করতে চান, আমাকে বললে আমি আপনাকে রেফারেন্স দেবো, সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে ডিটেলস আলোচনা করার সুযোগ নাই, কেননা আমাদের যে 6 মাসের কোর্স, সেই কোর্সে আসলে এত ডিটেলস নিয়ে কাজ করতে আমরা পারবো না। এটা সাধারণত আমরা যখন কোনো মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট ডিল করি, যে কাজগুলো করি সেগুলো কাজ। ঠিক আছে, আমরা এই মাঝেরটা দিয়ে যেতে চাই, আমরা ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স শিখবো, এবং ডিপ লেভেল পর্যন্ত কি শেখা যায় সেই রেফারেন্স আপনাদেরকে দিয়ে রাখবো, যদি আপনি মনে করেন পরে শিখতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে 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 জায়গায় জব করছে না কেন, আপনাদের মধ্যে ভ্যারাইটিস অফ স্টুডেন্টস আছেন, ট্রেনিজ আছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছেন, তো তারা যেন তার কাজটাকে ইমপ্রুভ করতে পারে এআই দিয়ে বা এমএল দিয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এইটা এখানে কি লিখছে দেখবেন, আমি আমার মতো করে বলছি, হ্যাঁ, আমি কিন্তু গোটা বইটা পড়ি নাই, আমি জাস্ট হেডলাইন গুলা কিছু দেখছি, আর আমার মতো করে আমি বলছি, আপনারা দেখবেন। শুড ইউ লার্ন ম্যাথ ইন
ম্যাথ টু গেট এ জব ইন এআই, ওই যে বললাম ম্যাথের এটা কিন্তু একটা বেসিক কোশ্চেন, যে এআই এর জন্য কেমন ম্যাথের নলেজ থাকতে হবে। ওই যে বললাম 3টা ক্যাটাগরি, আপনি কোন লেভেলে যেতে চান এটা আপনাকে ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, তবে আমি কিন্তু পক্ষপাতী হচ্ছে একেবারে ডিপে না যেয়ে আমি মিডিয়াম থেকে শুরু করতে চাই। তারপরে হচ্ছে যদি আমার দরকার পড়ে আমি ডিপে যাব, কিন্তু ডিপে যাওয়ার জন্য আগে এক গাদা নলেজ গ্যাদার করে কাজ করাটা মুশকিল। দেখেন, লার্নিং এর কিন্তু 2টা ওয়ে আছে। ধরেন আপনি এই জায়গায় যেতে চান, এটা হলো আপনার গোল, হ্যাঁ, এটা আপনার গোল। এই গোলে আপনি আছেন, এখানে ইনিশিয়াল অবস্থায় আছেন। আপনি এখান থেকে এখানে 2 ভাবে যেতে পারেন। একটা হচ্ছে এই গোলে যাওয়ার জন্য যে নলেজ গুলা দরকার, সেই নলেজ গুলা ফুল কাভার করছেন, একেবারে পুরোটা কাভার করে আপনি এখান থেকে এখানে যাবেন, তাই তো? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি এই গোলে, আপনার যে ফাইনাল গোলটা আছে, এই গোলে সরাসরি যেতে চান না। আপনি চান যে আমি তার থেকে একটু কম কাজ করি, এটা হলো গোল। আপনার হিডেন কিন্তু গোল আছে যে আমি এই গোলে যেতে চাই, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি প্রথমে ছোট একটা কাজ করব, আস্তে আস্তে ওই গোলে যাব, কাজ করতে করতে। আর ইনি কিন্তু চিন্তা করেছেন যে না, আমি হচ্ছে পুরোটা শিখে কাজ করতে যাব। আর ইনি বলছেন যে না, আমি হচ্ছে কিছুটা শিখে কিছু কাজ করব, তারপরে আবার কিছুটা শিখে কিছু কাজ করব, আবার কিছুটা শিখে কিছু কাজ করব, আবার কিছুটা শিখে কিছু কাজ করবো, এভাবে কিন্তু আমি গোলে যাব। 2টা ওয়ে। এই ওয়ে যারা অ্যাপ্লাই করে প্রথমটা, তারা কিন্তু স্ট্যাটিক পারসন, এবং এটা কিন্তু খুব প্রবলেম। কেননা যেই ফিল্ড এখন চলছে, আলটিমেটলি আহ আপনি পুরো নলেজ নিয়ে যখন কাজ করতে যাবেন, দেখবেন যে ওই গোল আর ওখানে নাই, ওটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা প্রবলেম আসলে। এটা স্টাডি করা একটা ওয়াটারফল মেথডের মতো, আর এটা হচ্ছে অ্যাডাপটিভ মেথডের মতো। আপনি কিন্তু অ্যাডপ্ট হচ্ছেন, আপনি প্রজেক্ট করছেন, আপনি মানি আর্ন করছেন, কাজ করতে আছেন। আপনি কিন্তু কাজ করতে করতে বুঝতে পারবেন যে আপনার কোন দিকে যাওয়া উচিত। তো আমার পছন্দ এটা, এবং এটাই হওয়া উচিত, কিন্তু আমরা এটা ইউজ করি না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আমাদের যে এডুকেশন সিস্টেম, এটা চলে, এটা চলে না। এটা রিভার্স হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। বাট এইটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। যারা উপরের দিকে গেছে ম্যাক্সিমামই কিন্তু এটাই ইউজ করে। এই কারণে যেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা বিশাল বিশাল সার্টিফিকেটধারী মার্কেটে যে জব পাচ্ছে না, কারণ সে নলেজ গ্যাদার করতে গেছে, যে চিন্তা করছে আমি এই জব পাবো, কিন্তু যে দেখে যে জব আর জবের জায়গায় নেই। যারা রিক্রুটমেন্ট করবে, যারা এমপ্লয়ার, ওরা দেখছে যে আপনাকে দিয়ে হবে না যদি আপনি এই নলেজ গ্যাদার করেন। কিন্তু যখন আপনি এই ছোট ছোট স্কিল গুলাকে আর্ন করবেন, ছোট ছোট কাজ করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে মার্কেটের অবস্থা কি, আমাকে কি করা উচিত। তো ওই জন্য যেটা বলছিলাম যে ম্যাথ আপনার জন্য কতখানি লাগবে সেই চিন্তা করার কোনো দরকার নেই। আপনি হচ্ছে বেসিকটা প্রথমে দেখেন কতটুকু লাগে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন জব দরকার, আপনি কি করতে চান। ঠিক আছে, এটা কিন্তু কমন কোশ্চেন যে আসলে ম্যাথ কতখানি লাগবে সেটার জন্য। তো আর এই ডিপ লার্নিং এর জন্য যে খুব হায়ার লেভেলের ম্যাথ লাগবে তা তো না। আপনার মেশিন লার্নিং এর জন্য, ট্র্যাডিশনাল মেশিন লার্নিং যেটা, আমাদের এমএল কিন্তু 2 ভাবে কাজ করে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল এমএল অ্যালগোরিদম, আর একটা হচ্ছে ডিপ লার্নিং। এই ডিপ লার্নিং এর জন্য ম্যাথমেটিক্স এর নলেজ আরো কম লাগে। ডিপ লার্নিং এর জন্য ম্যাথমেটিক্স এর নলেজ আরো কম লাগে, ট্র্যাডিশনালি অনেক বেশি লাগে। ট্র্যাডিশনাল এক একটা অ্যালগোরিদম এক এক ধরনের। ধরেন ট্র্যাডিশনালের আপনার 30টা অ্যালগোরিদম আছে, 30টা 30 রকমের। আর ডিপ লার্নিং এর কনসেপ্ট একটাই, নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট। ওই যে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছিলাম। এটা মজার, অনেক সুন্দর, এবং এর পারফরমেন্স অনেক ভালো। তো কি করতে হবে, এদিকে যাব, এই কারণে কিন্তু কিন্তু আমরা নলেজ থাকতে হবে কিছুটা। তা আমাদের যেটা টার্গেট এই কোর্সে, আমরা হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো দেখাবো, কিভাবে কাজ করে সেটা দেখাবো, এবং কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য যেই ম্যাথ দরকার সেই ম্যাথ দেখাবো, আমরা মাস দিয়ে যাব। আর ডিপ লার্নিং, যে বললাম, মোটামুটি দেখানোর চেষ্টা করবো। এটাই ডিপ লার্নিং, পুরোটা কোর্স না এটা। ঠিক আছে, তো আশা করছি ডিপ লার্নিং বুঝতে পারবেন। অনেকখানি দেখাবো, একবারে যে কম তা না, আমরা মিডিয়াম লেভেল পর্যন্ত দেখাবো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্ট, আমরা ম্যাথের কি পর্যন্ত শিখতে চাই। স্কোপিং সাকসেসফুল এআই প্রজেক্টস।
আসলে আপনি কিভাবে এআই প্রজেক্টকে সাকসেস করতে পারেন সেটা নিয়ে এখানে কথাবার্তা বলা আছে। দেখবেন যে এই যে স্টেপ গুলো একটু পড়বেন, আপনাদের সময় কিছু থাকবে। যেমন আজকে ক্লাস শেষ করার পরে আপনাদের নেক্সট ক্লাস এই মডিউলের মানে সেকেন্ড মডিউলটা শুরু হবে। এইটা এটা নিবেন হচ্ছে আহ মহিউদ্দিন সাহেব, উনি নিবেন হচ্ছে, ওনার সাথে আজকে কথা হলো, আজকে তো আমি শেষ করে ফেলবো। উনি নিবেন 5 তারিখে, মঙ্গলবার। এই কয়দিন কিন্তু ব্রেক আছে, 1 2 3 4। এই 5 তারিখে ক্লাস শুরু হবে, আপনাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল রবিবার। এই 2 দিন একটু গ্যাপ থাকবে, নেকচারে আসলে কিছু কাজের চাপ আছে, ওনার মিটিং সিটিং আছে। তো এইটা এই 5 তারিখে উনি শুরু করবেন, মডিউল 2 পাইথন। ওকে, তো আপনাদের যারা সিআর আছেন ওনার সাথে একটু কথা বলে নিন, 2 ব্যাচের সিআর, ওনার সাথে 5 তারিখের ক্লাস কিভাবে আপনার জুমের ইউজার আইডি পাসওয়ার্ড উনি নতুন করে দিবেন, আমার এটাতে হবে না। হ্যাঁ, আমি যখন ক্লাস নিব আমার এটাতে, আর উনি ক্লাস নেওয়ার সময় উনি হচ্ছে আপনাদেরকে লিংক দিবেন। উনি শুরু করবেন প্রোগ্রামিং উইথ পাইথন 5 তারিখ থেকে। আপনাদের 2 ব্যাচের সিআর ওনার সাথে কথা বলে নেবেন। তো যেহেতু বলছিলাম আপনাদের 3 4 দিন হাতে সময় আছে, আমার মনে হয় এই জিনিসগুলো একটু দেখে নিন, বসে থাকেন না। হ্যাঁ, অনেক কিছু দিয়েছি আপনাদের, সবগুলো খুব ইম্পর্টেন্ট। একটু দেখেন, কোনোটা কম ইম্পর্টেন্ট না, একটা থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট আর কি, এটা দরকার। তো এখানে যেটা বলা আছে যে আপনি এআই প্রজেক্ট গুলাকে সাকসেসফুল করার জন্য কোন কোন স্কোপ গুলো নিয়ে কাজ করবেন, কি কি চিন্তা করবেন, সেগুলো নিয়ে কথা বলা আছে, একটু দেখবেন। ফাইন্ডিং প্রজেক্টস দ্যাট কমপ্লিমেন্ট ইউর ক্যারিয়ার গোল, ওই যে বললাম যে আপনি গোলে যেতে চান, গোলে যাওয়ার জন্য প্রজেক্ট করতে হবে, কোন কোন প্রজেক্ট করতে হবে আপনাকে, সেটা আপনাকে বের করতে হবে। সেই প্রজেক্ট গুলা করার জন্য আপনাকে লার্ন করতে হবে। ঠিক আছে, জাস্ট রিভার্স ওয়েতে করাটা ভালো। দেখেন এখানে কিন্তু রিভার্সই বলছে, ফাইন্ডিং প্রজেক্টস দ্যাট কমপ্লিমেন্ট ইউর ক্যারিয়ার গোল, যেটা আপনার ক্যারিয়ার গোলকে স্যাটিসফাই করে, সেই প্রজেক্ট গুলো আপনাকে ডেভেলপ করা দরকার। একটু পড়বেন, হ্যাঁ। এরপরে বলছে বিল্ডিং এ পোর্টফোলিও অফ প্রজেক্টস দ্যাট শোজ স্কিল প্রোগ্রেশন। দেখেন, যখন আমি ইন্টারভিউ বোর্ডে থাকি, এখন ইন্টারভিউ বোর্ড গুলাতে কিন্তু যেটা হয়, আপনার ওই ম্যানুয়াল সিভি নিয়ে কেউ কিন্তু দেখে না। ইন্টারভিউ বোর্ডে সরাসরি প্রজেক্টের লিঙ্ক চেয়ে বসে। এখন সিভি গুলাও কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে। আমরা যেমন সিএসসি যখন কোনো ভাইবা বোর্ডে থাকি, আমরা বলি যে হচ্ছে তোমার সিভিটা দাও, এবং সেখানে লিঙ্ক গুলা হচ্ছে কি আছে। যেমন ধরেন যে স্টুডেন্টরা যে প্রজেক্ট গুলা করেছে, বলছে আমি প্রজেক্ট করেছি, আমি দেখবো কিভাবে? যদি তার আমরা সিভিটা পেয়ে যাই, প্রজেক্টের যদি লিঙ্ক থাকে, যেই প্রজেক্ট সে করুক না কেন, সে তার স্টুডেন্ট লাইফে বা বের হওয়ার পরে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিছু প্রজেক্ট করেছে, সেইটা যদি আপনার কোনো ওয়েবে আপ করা থাকে, কোনো সার্ভারে আপ করা থাকে, তাহলে কিন্তু যারা রিক্রুটমেন্ট আছে করবে, ওনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন যে আসলে উনি কি কাজ করেছে। তো এইটাই বলা হচ্ছে পোর্টফোলিও মানে কি। বলেছিলাম যে পোর্টফোলিও প্রোগ্রাম প্রজেক্ট। পোর্টফোলিও মানে হচ্ছে আপনার পোর্টফোলিও মানে হচ্ছে আপনার ঝুলিতে কি আছে, আপনার সিভিতে কি আছে, সেই জিনিসগুলাকে, মানে কি ধরনের প্রজেক্ট আপনি করেছেন, সেইগুলো আপনার কিন্তু ক্যারিয়ারকে ফোকাস করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনার পোর্টফোলিওকে রিচ করবে যে আপনি এআই প্রজেক্ট করছেন, সেই প্রজেক্ট গুলো আপনি যদি আহ, কোথাও আপ করে দিতে পারেন, এবং এটা যেন সবসময় যদি দেখা যায় যে কেউ যারা রিক্রুট করবে, তাদের জন্য কিন্তু খুব সুবিধা, আপনার জব পেতেও সুবিধা, এবং আপনার সলিড স্কিলটা তারা কিন্তু বুঝতে পারবে। তা আপনার পোর্টফোলিওটা কিন্তু রিচ করতে হবে বিভিন্ন প্রজেক্ট দিয়ে। ঠিক আছে, এগুলো দেখবেন ভেতরে লেখা আছে। 7, এ সিম্পল ফ্রেমওয়ার্ক ফর স্টার্টিং ইউর এআই জব সার্চ। ওই যে আপনার পোর্টফোলিও যখন আপনি রেডি করে ফেলেছেন, মানে আপনার যে প্রজেক্ট গুলো আপনি করেছেন, সেই প্রজেক্ট গুলো দিয়ে যখন আপনি পোর্টফোলিও রেডি করেছেন, এই পোর্টফোলিও দিয়ে কিন্তু আপনি এখন জব সার্চ করতে পারবেন। মানে আপনার সিভি, আসলে সিভির মধ্যে যেহেতু সবকিছু থাকে, পোর্টফোলিওটা কিন্তু প্রজেক্ট দিয়ে কমপ্লিট থাকতে হবে, এবং প্রজেক্টের লিংক থাকতে হবে যেন ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি প্রজেক্ট ওপেন হয়। ওকে, তো এখানে আপনার জব সার্চের জন্য যেটা খুবই ইফেক্টিভ। ওকে, দেখেন একটা বিষয়, যারা জব পায় তারা কিন্তু পেতেই থাকে, যারা জব পায় না তারা কিন্তু পায়ই না। এর কারণটা কি? কারণ হচ্ছে তার স্কিল। স্কিল মানে তার টেকনিক্যাল স্কিল, যে কাজ করবে সেটা, এবং তার সাথে হচ্ছে উনি কিভাবে প্রেজেন্ট করছেন, কোন জবের জন্য কিভাবে তার পোর্টফোলিও ম্যানেজ করা দরকার, যেমন আমরা যেটা করি।
যে একই সিভি সব জবে দিই, এটা কিন্তু ঠিক না। আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই জবটাকে আগে আপনার বুঝতে হবে যে তারা কি চায়, এবং সেই চাওয়ার মধ্যে আপনার কোয়ালিটি কি কি আছে ফোকাস করার মতো। যদি আপনার ফোকাস করার মতো হয় তাহলে সিভিটাকে আপনি সেইভাবে তৈরি করে তাদের কাছে সাবমিট করবেন। যদি ফোকাস করার মতো না হয় তাহলে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন না, না করে বেটার। ঠিক আছে, স্পেসিফিক হওয়া উচিত, এবং প্রত্যেকটা জবের জন্য আপনার সিভি কিন্তু ডিফারেন্ট হওয়া উচিত, ওর মতো করে তৈরি করা, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। এরপরে চ্যাপ্টার 8 যেটা বলছেন, ইউজিং ইনফরমেশনাল ইন্টারভিউজ টু ফাইন্ড দ্য রাইট জব। আপনি যে জব করবেন সেই ইন্টারভিউ গুলা কিরকম ভাবে হতে পারে, সেগুলা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। রাইট জব, জব কিন্তু না, রাইট জব মানে আপনার হয়তো আপনি একটা জব পেয়েছেন ক্যারিয়ারে, কিন্তু আপনার গোল হচ্ছে এইটা, আপনি আছেন এখানে। তো এখানে যে স্টেয়ারটা আছে, যে সিঁড়িটা আছে, আপনি কিভাবে এখানে পৌঁছাবেন? তো আপনি কিন্তু রাইট জব সার্চ করে করে উপরের দিকে উঠতে হবে, উপরের দিকে উঠতে হবে। কিভাবে আপনি করবেন সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আপনার ক্যারিয়ার কিভাবে হবে, এবং আপনার শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই চলবে না, আপনাকে ইন্টারপার্সোনাল স্কিল গুলাও কিন্তু গ্যাদার করতে হবে এবং সামনের দিকে যেতে হবে। সেই বিষয়গুলো হয়তো বা আলোচনা করা আছে, দেখবেন। আমার মতো করে আমি বলছি, শুধু ওনার হেডলাইন দেখে, হ্যাঁ। ফাইন্ডিং দ্য রাইট এজ অফ ইউ, বুঝতেই পারছেন। আপনি হয়তো ঢুকলেন এক জায়গায়, কিন্তু সেটা আপনার জন্য রাইট চয়েস নাও হইতে পারে। আপনি স্টেয়ার ইউজ করে করে উপরের দিকে যাবেন, এবং সেটার জন্য আপনি বেস্ট জবটা আপনার জন্য চুজ করবেন। কিজ টু বিল্ডিং এ ক্যারিয়ার ইন এআই। আপনি যখন জবটা পেয়ে যাবেন, আলটিমেটলি কিন্তু আপনি আপনার এআই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য চাবিটা পেয়ে গেছেন। আর আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট ফাংশন আপনার জবের জন্য, সেটা কিন্তু লাইফ লং লার্নিং। এটা কিন্তু খুব জরুরি। লাইফ লং লার্নিং মানে আগে যেটা ছিল, ধরেন আপনি 10টা বই পড়েছেন, ওই বই বই পড়ে জব পেয়েছেন, আপনি জব চালিয়ে যাচ্ছেন সারা জীবন, আনটিল ডেথ, কোনো সমস্যা নেই। কিন্তু এখনকার সিচুয়েশন কিন্তু তা বলে না, এবং স্পেশালি আমরা এআই নিয়ে যে কথাগুলো বলছি, এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এআই টুলস চেঞ্জ হচ্ছে, এআই কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, আপনি কিভাবে কাজ করবেন সেই কাজের কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। আপনি যদি এই বিষয়গুলোতে লাইফ লং লার্নিং এর দিকে না আসেন, মানে আপনাকে একই সাথে কাজও করতে হবে এবং শিখতেও হবে। আমি তো বলি আমার স্টুডেন্টদের যে তুমি যদি দিনে 4 ঘন্টা কাজ করো তাহলে 5 ঘন্টা পড়াশোনা করতে হবে, তাছাড়া কিন্তু মুশকিল। কেননা জবের সাথে সাথে পড়াশোনা করতে হবে। আগে কিন্তু এরকম ছিল যে আমি পড়াশোনা শেষ করে ফেললাম, এবার জবে চলে গেলাম। নো, এখন কিন্তু সেটা নেই। আপনাকে যদি আপনি পড়াশোনা না করতে থাকেন, আপনি যদি নলেজ গ্যাদার না করতে থাকেন, আপনি যদি নলেজ দিয়ে সামনের দিকে যে কাজ না করতে পারেন, কি ঘটতে চলেছে সামনে আপনি যদি বুঝতে না পারেন, আপনার যদি ট্র্যাক মিস হয়ে যায়, আপনি যদি আপনার নলেজ গ্যাদারিং এর জন্য সময় না দেন, আপনি যদি শুধু কাজই করতে থাকেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কম কাজ করে বেশি আউটপুট কিভাবে পাবেন সেই চিন্তা করতে হবে। বেশি কাজ করার দরকার নেই। আমি 1 ঘন্টা কাজ করে আমি হচ্ছে যদি 20,000 টাকা আর্ন করতে পারি, সেটাই আমার জন্য বেটার, আমি 5 ঘন্টা কাজ করে 10,000 টাকা আর্ন করার থেকে। তো এইটার জন্য কিন্তু নলেজ লাগবে। দেখেন, যারা নলেজেবল পারসন তারাই কিন্তু কম পরিশ্রম করে বেশি আর্ন করে, আর যার নলেজ যত কম সে কিন্তু বেশি কাজ করে কম টাকা আর্ন করে, অনেক সময় নষ্ট করে, কারণ তার নলেজ কম। তো আমাদের এই কাজগুলো করার জন্য কিন্তু হচ্ছে লাইফ লং লার্নিং লাগবে। এবং আপনি যখন এই ফিল্ডে ঢুকবেন, আলটিমেটলি অলরেডি ঢুকেছেন লার্নিং এর জন্য, যখন কাজ করতে যাবেন দেখবেন যে যত উপরের ফিল্ডে কাজ করতে যাবেন সেখানে কিন্তু কম্পিটিশন তত হাই। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তা আমার মনে হয় আমি ক্যারিয়ার পাথগুলো মোটামুটি ভাবে বলছি। এই বইয়ে আরো কিছু কথাবার্তা লেখা আছে, একটু খেয়াল করবেন। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, কোনো শর্টকাট ইউজ করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় এই জিনিসগুলো বাদ দেওয়া উচিত। আপনি যেই ফিল্ডে কাজ করতে চাচ্ছেন সেই ফিল্ডে আপনি একটা মাস্টার প্ল্যান করেন, আপনি কাজ শুরু করেন, ধীরে ধীরে জব খুঁজতে থাকেন। এরকম না যে আমি ফুল কাজ করেই জবের মধ্যে ঢুকবো, আমি কিছু কাজ করে জবের মধ্যে ঢুকবো, কিছু কাজ করবো, সেই জব ফুল টাইম হতে হবে নট নেসেসারি। আমি প্রথমে এমনি কাজ করব, আমার কাজের যদি কোয়ালিটি থাকে লোকজন আমাকে ছাড়তেই যাবে না, সেই কাজটাই আসলে হওয়া উচিত। তো আমার মনে হয় আমি কিছুটা ব্রিফ করতে পেরেছি। আপনারা এটা দেখবেন। আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে এতক্ষণ যা বললাম বা এই বইটা দেখার পর, আমার সাথে শেয়ার করতে পারেন। কেউ কিছু বলবেন? কিছু বলবেন কেউ? আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। কোনো কোয়েরি আছে কারো? নাই? হ্যাঁ স্যার।
ওকে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমি আপনাদের এখন যেটা করব, আমি এক্সামটা নিয়ে ফেলি। আমাদের 3:10 বাজে, 3টার সময় নেওয়ার কথা ছিল। আশা করছি সবাই চলে আসছে। 57, আমাকে বাদ দিয়ে 57, সংখ্যা খারাপ না। আপনাদের একটু বলি, এখানে প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা করে এক্সাম হবে, এবং প্রত্যেকটা এক্সামে যে মার্কস, আমাদের 13টা মডিউল আছে, এই 13টা মডিউলের যে মার্কস সেগুলার ওয়েট দিয়ে ক্যালকুলেশন হবে। হয়ে যে মার্কসটা আপনি পাবেন 100-র মধ্যে ক্যালকুলেট করে আপনার রেজাল্ট দেওয়া হবে। ঠিক আছে? প্রত্যেকটা মডিউলের ওয়েট, 13টা মডিউল আছে, 13টা মডিউলের মার্কস যোগ করে ওয়েটেড এভারেজ করে রেজাল্ট দেওয়া হবে ফাইনালি। তো পরীক্ষাগুলো দেওয়া কিন্তু খুব জরুরি, একটু খেয়াল করেন। এখানে দেখা যাচ্ছে 57। তো আপনাদের সংখ্যা কত ছিল? 76 না এরকম ছিল মনে হয়, না? আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। প্রায় 68 পর্যন্ত উঠছিল স্যার। হ্যাঁ, তাহলে দেখেন 10 জন নাই এই 5 দিনের মাথায়। এখন এটা হতে পারে ক্লাস হয়তো ভালো লাগছে না, সেটাও হইতে পারে, কিন্তু ক্লাস অত খারাপ হওয়ারও কথা না, কারণ যেগুলো বলছি, হ্যাঁ, যেগুলো বলছি এটা কিন্তু ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনার অন্য জিনিসগুলো আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য কি দরকার সেই কথাগুলো পাওয়াটা খুব কঠিন। তো এগুলা একটু ইউজ করার চেষ্টা করেন। আমার লাইফের এক্সপিরিয়েন্স গুলো আমি আপনাদের বলছি, যেন আপনারা নিজেকে ইমপ্রুভ করতে পারেন। ওকে, তো যাই হোক, ক্লাসগুলো করতে হবে নিয়মিত এবং পরীক্ষাগুলোও দিতে হবে। পরীক্ষা আজকে যেটা নিব সেটা একটু খেয়াল করেন। আপনাদের ক্লাসরুমে আমি হচ্ছে একটা লিংক দিয়ে দেবো গুগল ক্লাসরুমের। সেইখানে পরীক্ষাটা 100 মার্কসের, কোশ্চেন আছে 20টা, প্রত্যেকটার মার্কস হচ্ছে 5। তাহলে 20 আর 5, 20 ইন্টু 5 মানে 100। ওকে, আপনারা একটু পরীক্ষাটা দিয়ে দিবেন। দেখেন, প্রত্যেকেই যার যার ব্যাচ সেই ব্যাচে চলে যান। আমি হচ্ছে একটা এক্সাম লিংক দিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন, ব্যাচ 9, ব্যাচ 10 আপনারা কি গেছেন, পেয়েছেন? স্যার আসসালামু আলাইকুম। লিঙ্কটা তো এখানে ছিল। হ্যাঁ, আমি অ্যাকসেপ্টেন্স দিই নাই, এখন পাবেন, নেন, এখন শুরু করেন। দেখেন তো ঢোকেন, ঢুকতে পাচ্ছেন? শোনেন, পরীক্ষায় মার্কস পাওয়ার ঠিক আছে জন্য, ভাই। হ্যাঁ পরীক্ষায় মার্কস স্যার পাওয়ার এখন জন্য, হচ্ছে। হ্যাঁ পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য পরীক্ষা দিন না। বুঝে নিজে যেটা পারেন, অনলাইন থেকে হেল্প নিতে পারেন বোঝার জন্য। ঠিক আছে? সরাসরি চ্যাট জিপিটি দিয়ে অ্যান্সার বের না করে নিজে একটু বুঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার কোনো দরকার নেই। আপনি যদি শিখতে পারেন সেটাই কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, তো কোশ্চিন গুলা কনসেপচুয়াল, আপনি নিজে একটু বোঝার চেষ্টা করেন, করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন।
শুরু করেন। আপনাদের সময় হচ্ছে 30 মিনিট। 3টা 15 বাজে। আমি 3টা 45-এ এটা অফ করে দেবো। ওকে? সাবমিট করে দিবেন আধা ঘন্টা সময়ের মধ্যেই। তাছাড়া কিন্তু এটা সাবমিশন হবে না। ওকে, শুরু করেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি লাইনে আছি। সেই প্রবলেম সলভ করব। কেউ কি আছেন আপনাদের যে পরীক্ষা দিতে পারছেন না এমন? পরীক্ষা দিতে পারছেন না এমন কেউ কি আছেন আপনাদের মধ্যে? আমাদের কয়েকজন পরীক্ষাতে আছে স্যার, দশম ব্যাচে, ওনারা হয়তো অ্যাটেন্ড করতে পারছেন না। হ্যাঁ, এখন শোনেন, এই যে আমার জুমে বলছেন দু একজন যে প্লিজ প্রোভাইড দ্য লিঙ্ক হিয়ার। এখানে লিঙ্ক দেওয়া মুশকিল। আপনি ক্লাসরুমে ঢুকেই লিঙ্কটা নেন, কারণ আচ্ছা এখানে স্যার। নবম ব্যাচের একটা, দশম ব্যাচের একটা। আমি ওকে কোন স্যার। লিঙ্ক কাকে দিব, কে কোথায় ঢুকে কি পরীক্ষা দিবে, মানে হজবরলা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা স্যার। ক্লাসরুমে ঢুকেই পরীক্ষা দিতে হবে লিঙ্ক দিয়ে। এখানে কেউ লিঙ্ক পেস্ট করবেন না প্লিজ, হ্যাঁ? ওকে স্যার। তাহলে ভুল ভাল করবে। 9-এর লোক 10-এ চলে যাবে, 10-এর লোকজন 9-এ চলে আসবে, এবং এই ভুল হলে পরে দায়ভার কিন্তু আমার নেওয়ার সুযোগ নেই। অতএব লিঙ্ক গুলো এখানে দিবেন না, ক্লাসরুমে ঢুকেই যার যার লিঙ্ক ওখানে দেওয়া আছে। ঠিক আছে? থ্যাংক ইউ। স্যার এখানে স্যার হ্যাঁ, এখানে এখানে কয়টা যে কয়টা প্রশ্ন? রোল বলতে কি স্যার, আমাদের যে দশম ব্যাচের যে আলাদা রোল দেয়া হয়েছে সেটা দিব নাকি আমার আইডি নম্বরটা দিব স্যার? দশম ব্যাচের যে আলাদা রোল, সেই রোলটাই দিতে হবে। আগের সবকিছু ভুলে যাবেন। স্যার এখন যেই আইডিটা দেওয়া হয়েছে আপনাকে, সেটাই আপনার আইডি। যে রোল দেওয়া হয়েছে সেটাই রোল। আগের মানে গুলো স্যার কিছু এক কাজ দুই করবে তিন না। চার পাঁচ এইভাবে যেটা আছে সেটা দিব হ্যাঁ, আমরা। হ্যাঁ, 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 ওটাই রোল আপনার, স্যার ধন্যবাদ। যেটা অফিস অর্ডারে আছে। ঠিক আছে? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার আমার হচ্ছে যে মানে স্টুডেন্ট মেল যেটা ছিল ওইটা দিয়ে আমি হচ্ছে মানে এই কোর্সটা রেজিস্ট্রেশন করছি। এখন আমি যে এক্সাম দিব ওইখানে কি মেল ওইটা দিব নাকি আমার কিচ্ছু পার্সোনালটা যায় দিয়ে আসে না। ঢুকবো? কিচ্ছু যায় আসে না। জি স্যার। কিছু যায় আসে না, আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার ছোট্ট একটা প্রশ্ন, এখানে কয়টা প্রশ্ন ছিল স্যার? 20টা থাকার কথা, 20টা কোশ্চেন থাকার কথা, 20টাই আছে। প্রত্যেকটা 5 করে 100।
হ্যালো, কি অবস্থা আপনাদের? লাস্ট মিনিট শেষ করেন, সাবমিট করে দেন। অলরেডি সাবমিট করেছে মাত্র আহ এক সেকশনে 20 জন আর এক সেকশনে 22 জন, টোটাল 42-43 জন। লাস্ট মিনিট সাবমিট করে দেন। তাদের সময় শেষ, সাবমিট করেন, আমি রেসপন্সটা অফ করে দিই। সাবমিশন শেষ করেন, আমি রেসপন্স অফ করে দেব। টোটাল 47 জন সাবমিট করেছেন। এখানে 47 জনই দেখাচ্ছে জুমে যারা আছেন। জুমের বাইরে কেউ থেকে থাকলে সেটা বলা যাচ্ছে না। 48 রেসপন্স অফ করে দিব। কেউ কি আছেন সাবমিট করেন নাই এমন কেউ? স্যার 2-3 মিনিট দেন স্যার, 2-3 মিনিট। আহ 2-3 মিনিট দেওয়া মুশকিল, আপনি দ্রুত শেষ করেন, 1 মিনিটের মধ্যে শেষ করেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। শেষ করেন। 51 জন, দ্রুত সাবমিট করে শেষ করেন এটা। সাবমিশন শেষ করেন, আমি রেসপন্স অফ করে দিচ্ছি। আর সাবমিট করতে পারবেন না, ঠিক আছে? কেউ কি আছেন সাবমিট করেন নাই এমন কেউ কি আছেন? টোটাল 52 জন সাবমিট করেছেন। সাজ্জাদ হোসেন, আপনি বলছিলেন আপনি কি সাবমিট করেছেন? স্যার 30 সেকেন্ড, 30 সেকেন্ড স্যার। সাবমিশন শেষ করেন। হ্যাঁ স্যার, সাবমিট। ওকে, থ্যাংক ইউ। Thank থ্যাংক ইউ। সাবমিশন কেউ কি বাকি আছেন সাবমিট করেন নাই এমন কেউ কি বাকি আছেন? নাই? ওকে, আমি তাহলে অফ করে দিলাম। অফ করার পরে বলেন আর। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের মোট 53 জন সাবমিট করেছে, আমি রেসপন্স গুলো অফ করে দিচ্ছি। আমি রেসপন্স অফ করে দিলাম। হ্যাঁ।
একটু ওয়েট করেন, আমি হচ্ছে আপনাদের মার্কসটা একটু জেনারেট করে নেই। তো ওখানে কি আপনাদের নাম লেখার কোনো অপশন ছিল না? তো ছিল তো, তাই না? সরি, আমি ভুল করেছি। 1 মিনিট। স্যার একটু স্যার আমাদের দশম ব্যাচের একজন স্যার একটু সাবমিট করছেন স্যার, কিন্তু আপনি এটা বন্ধ খুবই খুব করে দেওয়ার মুশকিল, পর আমি পরে অলরেডি জেনারেট করে নিয়েছি। উনি কোথায় বলেন তো? জুমে নাই কেন? স্যার উনি কোথায় আছেন? হ্যাঁ, জানি না স্যার, ওই যে আমাকে মেসেজ দিয়েছেন আপনি স্যার, মানে সাবমিট করেছেন সবেমাত্র আপনি বন্ধ করেছেন সাথে সাথে উনি সাবমিট করেছেন আপনি স্যার, ফাতেমাতুজ জোহরা। অনলাইনে না থাকলে কিন্তু খুব মুশকিল। স্যার একটু কাইন্ডলি স্যার দেখেন না স্যার। আমি দেখছি। ব্যাচ 10, তাই না? তাই বললেন? হ্যাঁ স্যার আমাদের ব্যাচ টাইমের স্যার, ফাতেমাতুজ জোহরা।
আপনার রোল কত বলেন তো? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার রোল 5, 3টা 50-এ আমি সাবমিট করেছিলাম। আপনার ব্যাচ কত? ব্যাচ 10 10 আসে নাই তো? আসেনি। না আসে নাই তো, থামেন দেখি। আপনার কি সাবমিশন হয়েছে? সাবমিশনই তো হয় নাই। সাবমিট তো হয় নাই আপনার, হবে কিভাবে? স্যার আমি তো সাবমিট করলাম, কিন্তু ওখানে লেখা দেখাচ্ছে ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টিং হুম, রেসপন্সেস। আপনি আরেকবার সাবমিট করেন। আপনি আরেকবার সাবমিট করেন দ্রুত, 1 মিনিটের ওকে মধ্যে, স্যার, দ্রুত। ওকে স্যার। হ্যাঁ, আমি আপনাদের হচ্ছে মার্কস গুলো একটু দেখিয়ে দিই, দেখেন যে যা মার্কস পেয়েছেন আমি মার্কস গুলো দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি ব্যাচ 9 এর মার্কসটা দেখাই। স্যার সাবমিট করেছি। একটু ওয়েট করেন, আপনি পরে আপনারটা দেখছি। দেখেন এটা হলো ব্যাচ 9। ব্যাচ 9 এ যারা আছেন এই যে রোল ওয়াইজ মার্কস গুলো দেওয়া আছে 100 এর মধ্যে কত, দেখেন আমি স্ক্রল করে দিচ্ছি। ঠিক আছে, এই রোল 170 কোত্থেকে আসলো ভাই? এ কার রোল এগুলো? 108, 140, 170? আপনারা কি ক্লাস করছেন না কি করছেন বলেন তো? আপনাদেরকে বারবার বলা হয়েছে আপনাদের অর্ডার অনুসারে আপনারা রোল দিবেন। আপনাদের আগের কোনো কিছু আর নাই, হঠাৎ করে ক্লাসে যদি এসে আপনারা এরকম করেন তাহলে কি করে হবে? এগুলা পরে মার্কস যোগ তো না হলে দায়ভার সম্পূর্ণ আপনার। এগুলা দায়ভার নেওয়ার সুযোগ নাই, আপনাদেরকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনার রোল হচ্ছে এইটা। আপনাদেরকে অর্ডার আমি দিয়ে দিয়েছি পর্যন্ত। এই যে এগুলা হচ্ছে রোল, 108, 109 এগুলা রোল কোথায় পান আপনি? হুম, বেশি ছাড় দিলে খুব মুশকিল। এটা কার রোল বলেন তো? এখন জিজ্ঞেস করবো, না হলে কিছু করার নাই আর। এটা কার? দিদার উদ্দিন, আপনি আছেন? নাই, কিছু করার নাই। এটা সাজ্জাদ, এখন কি আমি আপনার রোল ওই ডকুমেন্ট থেকে খুঁজে বের করবো? স্যার আমি আছি, আমি ক্লাস করি প্রতিদিন, কিন্তু আমি ওই যে রুলের জায়গায় আপনার রোল বলেন, রেজিস্ট্রেশনটা রোল বলেন, ভুলে দিয়ে গেছি। 9 ব্যাচ, রোল বলেন। 18। হ্যাঁ, এগুলো ভুল করা যাবে না তো। এরপরে সুব্রত, আপনি আছেন? নাই। সাজ্জাদ, আপনি আছেন? নাই, নাই, কিছু করার নাই। এত কারেকশন করার সুযোগ নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমি ব্যাচ 10-এ চলে আসি। আমি আজকে কারেকশন করে দিলাম, কিন্তু এইরকম ভাবে আপনারা যদি ম্যাচিউরড হওয়ার পরে এরকম করেন তাহলে তো মুশকিল। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে রোল রেজিস্ট্রেশন, এলোমেলো ইনফরমেশন দিলে এটা কিভাবে সম্ভব? এই এনার রোল কত বলেন তো? নিজের রোলটাও যদি না বোঝেন, 140 না, রোল হচ্ছে 7। এখানে স্পষ্ট লেখা আছে রোল রেজিস্ট্রেশন নাম্বার। সাজ্জাদ, আপনার নামটা পুরো হতে হবে। বলেন তো কি করা যাবে? কোথায় আপনার, কোনটা? আমরা কি স্কুলে পড়াশোনা করি বলেন তো? হ্যাঁ, কত রোল কত কোনটা বলেন? স্যার স্যার মেবি 9 নাম্বার রোল দেখলাম। 9, স্যার 8 রোল 8। 8 স্যার হ্যাঁ 8 নম্বরে আছি এখন। থাকলো এভাবে। এরপরে দেখেন আমি হচ্ছে ব্যাচ 10টা একটু দেখাই।
এটা হলো ব্যাচ স্যার 10 এর। রেজাল্ট শিটটা কি দিয়ে দেওয়া হবে? না, দিয়ে দেওয়া হবে না, এটা এখানে শেষ। দেখেন, এটা শর্ট করা হয়নি মনে আমারটা হয় না। দেখতে পারি না স্যার, মিস করেছি। দেখেন, এটা হলো ব্যাচ 10। শুধু ফাতেমাতুল জোহরা ওনারটা নাই, আমি অন্যটা দেখছি। এটা দেখেন, স্যার আমার রোল 4, মোহাম্মদ ফাইজুল আলম, আমারটা তো সাবমিট দেখালো। স্যার নিচে আর নাই স্যার। স্যার আমার রোল 4 কিন্তু এখানে তো সাবমিট দেখাচ্ছে না। দেখছি আপনারটা পরে। এটা গুগল ফর্ম, এখানে সময় মতো একটু সাবমিট করতে হবে আগে। স্যার রোল 35টা তো স্যার দেখতে পাচ্ছি না। ঠিক আছে, জি ওকে, সবাই দেখেছেন? কারো কি বাকি আছে? মনে হয় নাই। আচ্ছা, একটু দেখি এখানে কার কার বাকি ছিল। সময় মতো সাবমিট স্যার 9 না নম্বর করলে এই যে ব্যাচের ঝামেলাগুলা, রেজাল্টটা এগুলা একটু কি দেখানো করার যাবে স্যার? সময় আছে নাকি বলেন তো? আজকেই শেষ, এরপরে আর মার্কস দেখাবো না আপনাদের। কারণ হচ্ছে এগুলা নিয়ে, এগুলা মানে করার সুযোগ আছে, এগুলা আসলে করা উচিত না। কেউ সাবমিট করেন নাই সময় মতো, কেউ কি করেছেন না করেছেন সেগুলা, এগুলা করা যায়? এটা মনে হয় ফাতেমাতুল জোহরা, তাই না? জি স্যার, ইয়েস স্যার। এটা খুঁজে বের করতে হবে, দেখে ভুল কটা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা ভুল মানে হচ্ছে 5 8 40, আপনি পাবেন 60। বলেন আপনার রোল বলেন, স্যার রোল 5, বলেন। 5, নাম বলেন। ফাতেমাতুজ জোহরা, FA, FATEMA, তারপরে TUZ, JUZ, T, তারপরে JOHORA। ওকে, শেষ। আর কোন রোল নাই বলছেন? 4, আপনার নাম বলেন তো। স্যার ফাইজুল আলম, মোহাম্মদ ফাইজুল আলম, FAISUL। আপনার ইমেইলটা বলেন। স্যার FAISUL FAI, SUL আপনার তো নাই ALAN। মনে হচ্ছে এখানে। থামেন থামেন থামেন, না আপনার এখানে তো দেখা যাচ্ছে না, আপনি সাবমিটই করেন নাই ঠিক মতো। আপনি সাবমিট করেছিলেন কখন? সময় শেষ হওয়ার পর? স্যার আমি তো 50-এর আগে সাবমিট করার চেষ্টা আপনি করলাম। 50-এর মধ্যে করবেন কেন? আপনাকে সময় দেওয়া হয়েছিল 45, 46, 47-এর মধ্যে। 50 কোথা থেকে শব্দটা আসলো বলেন তো? স্যার আমি 40 মিনিট ভেবে 10টার পরে নাই 9টা তো 10। এখানে আপনার রোল, নামও নাই, রোলও নাই। কি করা যাবে এখন? এগুলা করার সময় আছে বলেন? এটা গুগলে না হচ্ছে, আপনাদেরকে সময় মতো দিতে হবে। ওই আপনারটা আছে? স্যার সম্ভবত আবার সাবমিট করতে হবে। আপনি দ্রুত 1 মিনিটের মধ্যে সাবমিট করেন, আমি অ্যাক্টিভ করা আছে এখানে। ফাইসুল, আপনি 1 মিনিটের মধ্যে সাবমিট করবেন এক্ষুনি। জি স্যার। আর কোনো এক্সকিউজ শুনতে যাচ্ছি না, এটাই শেষ। হ্যাঁ, আপনারা নিয়মের মধ্যে কাজ করেন, এলোমেলো করলে মুশকিল। প্রজেক্ট ম্যানেজমেন্ট এতদিন ধরে পড়িয়ে যদি এই অবস্থা হয়, কাজ করবেন কি করে? স্যার সাবমিট করছি স্যার। হয়ে গেছে? এখন দেখা যাবে, দেখা যাক। এই যে ফাইজুল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 40। কি ব্যাপার? 5 আর 3 40 একই সমান দেখাচ্ছে কেন? এটা তো আপনারই না, এটা ফাইজুল না, ভুল হয়েছে। তাই তো বলছি, একই রকম কেন দেখাচ্ছে। এইটা না আপনার? জি স্যার, এটা। আপনার রোল কত? 4, তাই তো? জি স্যার। এটা ঠিক আছে, দেখো।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, কি ব্যাপার? আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, স্যার আপনি কয়েকটা 40। উত্তর এর আগে উত্তর করেছিলাম, এখন ওইগুলো আর উত্তর করার সময় নাই, হ্যাঁ বলেন, এখন নাম কি? ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বলেন নাম কি? মোহাম্মদ ফাইসুল আলম। একটু আগে সাবমিট করতে হবে। FAISUL, তাই তো? জি স্যার। একটু সাবধান হন, হ্যাঁ। জি শিওর ওকে, আমরা শেষ করলাম তাহলে আজকে। আমাদের এইটা হলো মার্কস কমপ্লিট। স্যার 9 নাম্বার ব্যাচের রেজাল্টটা কি আরেকবার দেখানো যাবে স্যার? আপনি কোথায় ছিলেন এতক্ষণ? স্যার আমিও একটু বাইরে ছিলাম স্যার, আমার তো এইভাবে একটু বাইরে থাকলে ক্লাস করবেন কিভাবে? না না ছিলাম স্যার, অল্পক্ষণের জন্য বাইরে গেছিলাম স্যার। বলেন তো। নেন ব্যাচ 9, তাই তো? জি স্যার। এই যে কত রোল আপনার? 19 স্যার, আমার 19 স্যার। এই যে 50। আর কেউ? দেখেন 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 কমপ্লিট। স্যার আমার এখানে ওই কলমটা দেখা যাচ্ছে না রে, মানে মার্কস এর 6 রোলটা একটু যদি বলতেন। হয়েছে? দেখা হয়েছে? কমপ্লিট? ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আমার এই মডিউলটা শেষ হলো। একটু খেয়াল করেন, এই মডিউলটা আমরা শেষ করলাম, মডিউল 1। সামনে 5 তারিখ থেকে, মানে সামনে সপ্তাহের মঙ্গলবার থেকে মহিউদ্দিন সাহেব শুরু করবেন মডিউল 2। ঠিক আছে? আপনারা যারা সিআর আছেন 2 ব্যাচের, মহিউদ্দিন সাহেবের সাথে কথা বলবেন। উনি হচ্ছে আপনাদেরকে কোন জুম অ্যাকাউন্টে ক্লাস নেবেন উনি বলে দিবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ কি বলবেন পিয়াস আলী, কিছু বলবেন? স্যার আমার হ্যান্ড রেজ। স্ক্রিনটা জুম আউট হয়েছিল তো আমি মার্কসটা দেখতে পারি নাই, ওই জন্য হ্যান্ড রাইজ করছিলাম। কত রোল আপনার? 85 ছিল স্যার। 6 রোল। ওই যে 85, উনি বলে দিয়েছেন 85 ছিল। ঠিক আছে, স্যার ওকে। তাহলে সিআর যিনারা আছেন একটু মহিউদ্দিন সাহেবের সাথে কথা বলবেন, আপনাদেরকে লিংক দিবে। ঠিক আছে, আর একটু আপনারা অ্যাক্টিভ হন। অনেক কিছু দিয়ে ফেলছে, সেগুলো একটু পড়াশোনা করেন। সামনের দিকে আমাদের কিন্তু সব এখান থেকে শুরু হবে পুরোপুরি প্রোগ্রামিং। ঠিক আছে, আমি যেগুলো পড়ালাম থিওরিটিক্যাল সবই, এরপর থেকে আমিও শুরু করব প্রোগ্রামিং। আমি সাধারণত থিওরি কথা কম বলি, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, সেটা না বললে হয় না। ওকে, তো আশা করছি আপনাদের সাথে আবার সামনে দেখা হবে বিভিন্ন মডিউল নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, সবাই স্যার ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার, এই কোশ্চেনটা কি স্যার অ্যাভেলেবল থাকবে গুগল শিটে? না, আর অ্যাভেলেবল থাকবে না, আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের পাইথন কি একবারে বেসিক থেকে দেখাবেন নাকি অলরেডি ইয়া থেকে অ্যাডভান্স লেভেল থেকে দেখাবেন? না, কিছু বেসিক দেখানোর দরকার আছে, কারণ অনেকেই তো হয়তো পাইথন পাইথন করেনি না এর আগে, বিভিন্ন জায়গা থেকে আসছেন তো। আচ্ছা একটু স্যার, বেসিকটাও দেখাবেন। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, শেষ করলাম। আপনাদের সাথে পরের মডিউলে ইনশাআল্লাহ দেখা হবে। জি স্যার, থ্যাংক ইউ। আদাব আদাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।